প্রেম মানে না কোনো বাধা, মানে না কোনো নিয়ম। গ্রামের দুই ভিন্ন ধর্মের তরুণ তরুণীর প্রেমে বাধা হয়ে দাঁড়ায় তাদের পরিবার ও সমাজ। তারা কি পারবে সকল বাধা অতিক্রম করে একত্রিত হতে? এরকমই একটা সুন্দর গল্প নিয়ে নির্মিত হয়েছে 25 সালের তামিল ইন্ডাস্ট্রির সেরা একটা সিনেমা সিরাই। সিনেমার শেষে বিরাট একটা শ্বাসরুদ্ধকর টুইস্ট রয়েছে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে যারা এখনো নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি রেগুলার নতুন নতুন সব সিনেমার এক্সপ্লেন নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো চলুন আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে আমরা শুরু করি সিরাই সিনেমার গল্প। সময় 2003 সাল। ভেলোর কারাগার থেকে এসআই কাথিরাভাম দুইজন কনস্টেবলকে সাথে নিয়ে একজন দাগী আসামিকে কোর্টে হাজিরা করতে নিয়ে যাচ্ছিল। ওরা একটা বাসে উঠে বাস চলা শুরু করা মাত্রই আচমকা একদল গুন্ডা ওদের উপর আক্রমণ করে বসে। অতর্কিত হামলার কারণে পুলিশরা একেবারে কোণঠাসা হয়ে পড়ে। গুন্ডাগুলা আসামিকে নিয়ে পালাতে চায়। তখন এসআই কাথি ওকে বাসের সিটের সঙ্গে হাত করা আটকে ফেলে ও গুন্ডাদের সাথে মারামারিতে লিপ্ত হয়। কিন্তু ও একা এতগুলা গুন্ডার সাথে মারামারি করে পেরে উঠছিল না। এই সুযোগে গুন্ডাগুলা আসামিকে মুক্ত করে একটা অটোতে করে পালাতে থাকে। কাথি তখন ওর রাইফেল দিয়ে পিছন থেকে হেডশট দিয়ে আসামিকে মেরে ফেলে। কিন্তু এই কারণে কাথিকে পুলিশ ইনকোয়ারির মুখোমুখি হতে হয়। থানার ওসি ওর উপরে প্রচন্ড রাগারাগি করতে থাকে, বলে যে কি দরকার ছিল পাবলিক প্লেসে ওর উপর গুলি চালানোর। কাথি তখন ওনার কাছে ব্যাখ্যা দেয়, আমি গুলি না চালালে ও পালিয়ে যেত। ওর উপর অলরেডি 2টা মার্ডার ও 3টা রেপ কেস রয়েছে। পালিয়ে গেলে সে আরো নিরীহ মানুষদেরকে হত্যা করত। তবে তার এই ব্যাখ্যা ওসি একদমই মেনে নেয় না। তিনি বলেন, ওর বিচার করার জন্য আইন আদালত রয়েছে, তুমি কেন নিজের হাতে আইন তুলে নিতে গেলে? আর আমার রিটায়ারমেন্টের মাত্র 6 মাস সময় আছে, এর মাঝে আমি কোনো ঝামেলা চাই না। তুমি ইনকোয়ারি টিমের কাছে সঠিক জবাব দিও। এরপরে ওদের 3জনকেই পুলিশ ইনকোয়ারি বোর্ডের কড়া প্রশ্নের মুখোমুখি হতে হয়। ওসি ওদেরকে শিখিয়ে দিয়েছিল কিভাবে মিথ্যা কথা বলে রক্ষা পাওয়া যায়, কিন্তু ও সত্যটাই বলে। ও আইনের বিভিন্ন ধারা দিয়ে প্রমাণ করতে চায় যে ওর অ্যাকশন সঠিক ছিল। কাথি অনেক কষ্টে ওদের কাছ থেকে রক্ষা পায়। তবে ওর এই কাজে সিনিয়র অফিসার প্রচন্ড রেগে যায় ও গালাগালি করে। তবে অন্যান্য এসআই বা কনস্টেবল র্যাঙ্কের জুনিয়র পুলিশরা কাথিকে সম্মান করা শুরু করে। এটা নিয়ে ওর স্ত্রী মেরিও একটু রাগারাগি করে। মেরি ছিল একজন মহিলা পুলিশ। এভাবেই ওর জীবন চলতে থাকে। কিছুদিন পরে আব্দুল রৌফ নামে এক আসামিকে দূরের একটা কোর্টে হাজিরা করার দায়িত্ব পড়ে ওর উপরে। আব্দুল বয়সে একদমই তরুণ ছিল, কিন্তু ওর উপরে মার্ডার কেসের মামলা চলছিল। কিন্তু কাথির সঙ্গে যে 2জন কনস্টেবলকে দেওয়া হয়েছিল ওরা ছিল অনভিজ্ঞ ও ফাঁকিবাজ। এরপরে ওরা আব্দুলকে জেলখানা থেকে নিয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা হয়। বাস স্ট্যান্ডে এসে কাথি হালকা নাস্তা করতে চায়। তখন বাকি 2জন কনস্টেবল ওর কাছে হালকা একটু ড্রিঙ্কস করার অনুমতি চায়। এটা শুনে তো কাথি অবাক হয়ে যায় আর বলে, তোমাদের মাথা ঠিক আছে? তোমরা ডিউটি করা অবস্থায় ড্রিঙ্কস করতে চাচ্ছ? কিন্তু ওরা বারবার অনুরোধ করতে থাকে আর বলে, স্যার সামান্য একটু ড্রিঙ্কস করব। তাই কাথি ওদের অনুমতি দেয়। কাথি আব্দুলকে নিয়ে একটা হোটেলে ঢুকে এবং নিজের জন্য খাবার অর্ডার করে। আব্দুলকেও ও খাবার নিতে বলে, কিন্তু আব্দুল শুধুমাত্র 1 কাপ চা চায়। কাথি তখন চুপচাপ খাবার খাচ্ছিল আর আব্দুল তখন এদিক ওদিক তাকিয়ে নিজের পালানোর প্ল্যান করতে থাকে। কাথি খাবার শেষ করে হাত ধুতে গেলে আব্দুল টুক করে পালিয়ে যেতে চায়। তখনই সেখানে 2জন কনস্টেবল চলে আসে ও থেমে যায়। কনস্টেবল 2জন সামান্য একটু ড্রিঙ্কস করার কথা বললেও ওরা পুরো নেশাগ্রস্ত হয়ে ফিরে আসে। এই কারণে কাথি ওদের অনেক বকাবকি করে। এরপরে বাসে গিয়ে ওঠে। বাসে ওঠার পরেই সুযোগ বুঝে আব্দুল পালাতে চায়, কিন্তু কাথি ওকে ধরে ফেলে ও আব্দুলকে হাত করা পরিয়ে বাসের সিটে আটকে ফেলে। এরপরে ওরা যাত্রা শুরু করে। নেশাগ্রস্ত কনস্টেবল 2জন একটু পরেই ঘুমিয়ে পড়ে। কাথিও ঘুমানোর চেষ্টা করে, কিন্তু আব্দুল একদমই ঘুমায় না, ও জেগে থাকে। এটা দেখে কাথি বলে, অনেক দূরের রাস্তা, তুমি একটু ঘুমিয়ে নাও। আব্দুল তখন বলে, স্যার আমার বাসের জার্নিতে একদমই ঘুম আসে না, জেগে থাকার অভ্যাস হয়ে গিয়েছে। এটা শুনে কাথি জিজ্ঞেস করে, তুমি কয় বছর ধরে জেলে আসো? আব্দুল বলে, স্যার 5 বছর ধরে। কাথি জিজ্ঞেস করে, তাহলে তুমি জামিন নিচ্ছ না কেন? তখন আব্দুল উত্তর দেয়, স্যার আমি একজন এতিম, আমার জামিন করানোর মতো কেউ নেই। কাথি এটা শুনে বলে, তুই প্রতিটা অফিসারকে এভাবে মিথ্যা কথা বলিস না। আব্দুল উত্তর দেয়, না স্যার আমি সত্যি কথা বলছি। এটা শুনে কাথি চুপচাপ ঘুমানোর চেষ্টা করে। তখন আব্দুল বলে, স্যার আপনাকে একটা অনুরোধ করতে চাই, আগামীকালকে যখন আমাকে কোর্টে উঠাবেন তখন কি একটু হ্যান্ডকাপ খুলে দিবেন? এটা শুনে তো কাথি অবাক হয়ে যায় আর বলে, প্রতিটা মার্ডার কেসের আসামিকেই হ্যান্ডকাপ পরিয়ে কোর্টে উঠানো হয়, এটাই নিয়ম। আর তোর মার্ডার করার আগে এই বিষয়টা নিয়ে ভাবা উচিত ছিল। এখন চুপচাপ ঘুমিয়ে পড়, এই বলে ওকে ধমক দেয়। এ সময় চুলের খোপায় ফুল বাঁধা একটা মেয়ে বাসে ওঠে। এটা দেখে আব্দুল বিষণ্ণ হয়ে যায় আর ভাবতে থাকে। কাহিনী চলে যায় 5 বছর আগে, 1997 সাল। সিভাগাঙ্গাই এর ছোট্ট সাজানো গোছানো একটা গ্রাম। এই গ্রামেই আব্দুল ও তার মা বাস করে। আব্দুলের বাবা অনেক আগেই মারা গিয়েছে। গ্রামের ছোট্ট একটা মুদিখানার দোকান চালিয়ে আব্দুল ও তার মা সংসার চালায়। আসলে ওরা এখানকার স্থানীয় না। আব্দুলের বাবা গ্রামে গ্রামে ফেরি করে শাড়ি বিক্রি করত। এভাবেই কিছু টাকা জমিয়ে এখানে এসে বাড়ি করে বসবাস শুরু করে। গ্রামে একমাত্র ওরা দুজনই ছিল মুসলিম, বাকি সবাই ছিল সনাতন ধর্মের। মা ও ছেলে বিভিন্ন বিষয় নিয়ে খুনসুটি করে আর এভাবেই সুখে দুঃখে ওদের জীবন অতিবাহিত হতে থাকে। এরপরে কালাইয়া রাশি নামে একজন অনিন্দ সুন্দরী তরুণীকে দেখানো হয়। আব্দুল ও কালাইয়া ক্লাসমেট ছিল। ছোটবেলা থেকে একসঙ্গে চলতে চলতে ওদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে।
এবং একসময় সেটা প্রেমে রূপান্তরিত হয়। ওরা পরিবারের সঙ্গে চোখ ফাঁকি দিয়ে গোপনে একে অপরের সঙ্গে দেখা করতে থাকে এবং একান্তে সময় কাটাতে থাকে। এভাবেই ওদের দিন অতিবাহিত হয়। আব্দুলের আরেকটা পেশা ছিল, ও শহরের ডিভিডির দোকান থেকে টিভি ও সিডি ভাড়া করে নিয়ে আসতো এবং সেটা গ্রামের মানুষদেরকে সিনেমা দেখাতো। একদিন পান্ডি নামের স্থানীয় এক মাতব্বরের জামাই আব্দুলের কাছে সিনেমা দেখতে চায়, তাই ও সিডি ও টেলিভিশন নিয়ে আসে। পান্ডি ও তার বন্ধুরা মদ খেয়ে পুরাপুরি মাতাল ছিল। আব্দুল একটা রেগুলার কোনো সিনেমা প্লে করতে চাইলে পান্ডে বাধা দিয়ে ওর কাছে দুষ্ট সিনেমা দেখতে চায়, কিন্তু আব্দুল বলে আমার কাছে কোনো দুষ্ট সিনেমা নেই আর আমি এগুলো দেখাই না। এই বলে চলে যেতে চাইলে পান্ডে প্রচন্ড রেগে যায় ও ওর উপরে আক্রমণ করে এবং ওকে মারধর করতে থাকে। পান্ডির বন্ধুরা অনেক কষ্টে ওকে থামায়। আব্দুল ওর হাত থেকে বেঁচে ফিরে বাড়িতে ফিরতে থাকে। পান্ডি আবার ছিল কালার দুলাভাই। কালাকে এই বিষয়টা জানালে কালা প্রচন্ড রেগে যায় আর বলে তুমি কেন শুধু শুধু ওর হাতে মার খেতে গেলে, উল্টা কিছু দিতে পারলে না। ওরা যখন কথা বলছিল ঠিক তখনই বাড়ির ভিতরে হইচই শুনে। আসলে কালার বোন পান্ডির সাথে একদমই সুখী নয়। একে তো ও সবসময় মদ খেয়ে মাতাল হয়ে থাকে ও কালার বোনকে মারধর করে, অন্যদিকে পান্ডি শারীরিকভাবে অক্ষম, কালার বোনকে একদমই সুখী করতে পারে না। এই কারণে এখনো ওদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি। এটা নিয়ে কথা বলতে বলতেই ওদের মধ্যে ঝগড়া লেগে যায়। ঘরে আওয়াজ শুনে কালা গিয়ে দেখে পান্ডি ওর বোনকে গলা চেপে মেরে ফেলতে চাইছে। কালা তখন দুলাভাইয়ের হাত থেকে বোনকে বাঁচাতে যায়। পান্ডি তখন ওদের দুই বোনকেই প্রচন্ড মারধর করতে থাকে। এবারে আর আব্দুল নিজেকে থামিয়ে রাখতে পারে না। পান্ডির হাত থেকে কালাকে মুক্ত করার চেষ্টা করতে থাকে। ওদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পান্ডি ওকে মেরে মাথা ফাটিয়ে দেয়। ওর মাথা দিয়ে রক্ত বের হয়ে আসে। এ সময় হইচই শুনে পাড়ার লোকজন বেরিয়ে এসে আব্দুলকে রক্ষা করে। এই খবর আবার আব্দুলের মায়ের কাছেও পৌঁছে যায়। রক্তাক্ত আব্দুলকে দেখে তো মা প্রচন্ড রেগে যায় ও পান্ডির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আব্দুল মাকে থামানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু মা ওর কথা কোনোভাবেই শুনে না। মা এসেই পান্ডিকে উদ্দেশ্য করে প্রচন্ড গালাগালি করতে থাকে আর অভিশাপ দিতে থাকে। অপর প্রান্তে পান্ডিও গালাগালি করতে থাকে। এক পর্যায়ে আব্দুলের মা পান্ডিকে নপুংসক বলে গালি দিলে পান্ডি ওনার উদ্দেশ্যে একটা অশ্লীল অঙ্গভঙ্গি করে। এবার আর আব্দুল নিজেকে ধরে রাখতে পারে না, ছুটে গিয়ে পান্ডির উপর আক্রমণ করে ও তাকে প্রচন্ড মারধর করতে থাকে। এ সময় পাড়ার লোকজন ওদের দুজনকে আলাদা করে ও আব্দুলকে বাড়ির দিকে তাড়িয়ে দেয়। এ সময় পান্ডি ওদের মা ছেলেকে বাড়িসহ পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এসব দেখে কালা কান্না করতে থাকে। গভীর রাতে আব্দুল যখন মায়ের সঙ্গে শুয়েছিল, কালা তখন ওকে দেখতে আসে এবং আব্দুলের কাছে আজকের ঘটনার জন্য মাপ চাইতে থাকে আর বলে আমার জন্যই তোমাকে এত বড় ভেজালে জড়াতে হলো। কালা এক সময় আব্দুলকে বলে আমার আর এখানে ভালো লাগছে না, চলো আমরা দুজন দূরে কোথাও পালিয়ে যাই এবং বিয়ে করি। কিন্তু আব্দুল বলে আমার পক্ষে এটা করা সম্ভব না। আমাদের প্রেমের সম্পর্ক যদি গ্রামের লোকজন জানতে পারে তাহলে আমাদেরকে মেরেই ফেলবে। আমার বাবা অনেক কষ্টে এই গ্রামে এসে বসবাস শুরু করেছেন। আমি চাই না আমার জন্য মাকে বাড়ি ছাড়া হতে হয়। তাই তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক রাখা সম্ভব না। এটা শুনে কালা কাঁদতে কাঁদতে আব্দুলকে জড়িয়ে ধরে বলে আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, এবং দুজনেই কান্না করতে থাকে। আমরা বর্তমানে ফিরে আসি। বাসে বসে আব্দুল এই স্মৃতি মনে করে ফুপিয়ে কাঁদতে থাকে। বাস চলতে চলতে ভিল্লুপুরামে এসে একটু যাত্রা বিরতি দিলে আব্দুল টয়লেটে যেতে চায়। দুজন কনস্টেবল ওকে টয়লেটে নিয়ে গেলে ও পালানোর রাস্তা খুঁজতে থাকে, কিন্তু কোনো উপায় খুঁজে পায় না। এ সময় একজন কনস্টেবল লোকাল গুন্ডা মাস্তানদের সাথে গ্যাঞ্জামে জড়ালে ওদের মধ্যে হাতাহাতি শুরু হয়। বাকি কনস্টেবলও আব্দুলকে বাসে রেখে কলিগকে বাঁচাতে গিয়ে সেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। হইচই দেখে কাথি এসে ওদের শান্ত করে ও কনস্টেবল দুজনকে বকাবকি করে। ওরা বাস স্ট্যান্ডে ফিরে এসে দেখে বাস সেখানে নেই। বিরতির সময় শেষ হয়, আব্দুলকে নিয়ে চলে গিয়েছে। এবার তো ওরা মহাবিপাকে পড়ে যায়। কাথি ওদের আরেক চট বকাবকি করে। এরপরে আরেকটা বাস নিয়ে ওদের পিছু নেয় ও অনেক কষ্টে সামনের বাসটিকে থামায়, কিন্তু বাসে উঠে দেখে আব্দুল বাসে নেই। ও কাথিদের ব্যাগ ও রাইফেল নিয়ে পালিয়ে গিয়েছে। ওরা তো এবার একেবারে হয়রান হয়ে যায়, কি করবে বুঝে উঠতে পারে না। তাই লোকাল থানায় গিয়ে মিসিং ডায়েরি করতে যায়। ঠিক তখনই ওরা অবাক হয়ে দেখে আব্দুল সেই থানার মধ্যে বসে আছে। এটা দেখে কনস্টেবল পান্ডে ওকে মারতে থাকলে লোকাল থানার ওসি এসে ধমক দিয়ে থামায়। পান্ডে তখন ওসির কাছে ঘটনা ব্যাখ্যা করতে গেলে ওসি বুঝতে পারে ওরা ড্রিঙ্কস করেছে। ওসি তখন সুপিরিয়র অফিসারের কাছে ওদের নামে বিচার করতে গেলে আব্দুল এগিয়ে এসে ওদের রক্ষা করে আর বলে স্যার আসলে ওনাদের কোনো দোষ নেই। বাস ছেড়ে দেওয়ার পরে ওনারা কেউ না আসায় আমি বাস থেকে নেমে পড়ি। আমি বাসে থাকলে ওনাদের এত হয়রানি হতে হতো না। এভাবে আব্দুল কাথিদের এই যাত্রায় রক্ষা করে। আব্দুলের এই সততায় কাথি অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপরে ওসি ওদের রাইফেল চেক করতে গিয়ে দেখে রাইফেলে গুলি লোড করা। এবার তো উনি প্রচন্ড রেগে যান, কেননা স্কোর্ট ডিউটির সময় তো রাইফেলে গুলি লোড করা নিষেধ। পান্ডে তখন আস্তে আস্তে বলে স্যার আসামি মুসলিম, এই কারণে গুলি লোড করেছিলাম। এবার তো ওসি প্রচন্ড রেগে গিয়ে উত্তর দেন তো সমস্যা কি, আমিও তো একজন মুসলিম, তো এখন কি তুমি আমাকে গুলি করতে চাও, করো গুলি। এটা শুনেতে ওরা স্তব্ধ হয়ে যায়। ওসি এরপরে ওদের থানা থেকে চলে যেতে বলে, কিন্তু আব্দুলের নিরাপত্তার কথা চিন্তা করে উনি নিজেই গাড়িতে করে ওদেরকে হাইওয়ে পর্যন্ত এগিয়ে দেন ও একটা ট্রাকে তুলে দেন। ট্রাকে চলতে চলতে কাথি প্রশ্ন করে আচ্ছা কোর্টে ওঠানোর সময় তোমাকে হ্যান্ডকাপ পরাতে নিষেধ করেছিলে কেন? আব্দুল উত্তর দেয়
দেয়, স্যার আমি যে মেয়েটিকে বিয়ে করতে চাই সে কালকে আমাকে দেখতে কোর্টে আসবে এই কারণে। কাথি অবাক হয়ে প্রশ্ন করে, সে কি তোমার কোনো আত্মীয়ের মেয়ে? আর তোমার নামে 302 ধারায় ওয়ারেন্ট জারি করা হয়েছে, তুমি কাকে খুন করেছিলে? এটা শুনে আব্দুল নীরব হয়ে যায় আর কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। আব্দুল ও কালার প্রেম এখন তুঙ্গে, ওরা পরিবারের চোখ ফাঁকি দিয়ে গোপনে দেখা করে। এরকমই একদিন কালা আব্দুলের সঙ্গে শহরে গিয়ে স্টুডিওতে ছবি তুলে একটু রাত করে বাড়ি ফিরে আসে। ওর মা দেরির ব্যাপারে জিজ্ঞেস করলে কালা জানায় এক্সট্রা ক্লাস আছে। তখন মা জানায় এক প্রতিবেশী তোকে আব্দুলের সঙ্গে বাস স্ট্যান্ডে দেখেছে এবং আব্দুলের সাথে ওর কি সম্পর্ক এ ব্যাপারে জেরা করতে থাকে এবং বলে আব্দুলের মা পুরা গ্রামের সামনে আমাদের মানিজ্য শেষ করতে চেয়েছিল আর তুই ওর সাথে ঘুরিস। আচ্ছা আমাকে একটা কথা বলতো, সেদিন গ্যাঞ্জামের সময় আব্দুল আমাদের বাড়িতে কিভাবে আসলো, নাকি সে আগে থেকেই তোর ঘরে ছিল? এটা শুনে তো কালা রেগে যায় আর ওনার সঙ্গে তর্ক করতে থাকে আর বলে তাহলে আপনি সত্যি কথা শুনতে চান না, শুনুন তাহলে আমি আব্দুলকে বিয়ে করব। এটা শুনে মা কালাকে একটা থাপ্পড় মারে আর চিৎকার করে বলতে থাকে তোর এই কথা যদি তোর বাবা বা ভাই শুনে তাহলে ওদেরকে বাড়ি সহ আগুনে পুড়িয়ে মারবে আর তোকে কেটে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেবে। ওনার চিৎকার শুনে কালার বোন এগিয়ে আসে আর ওনাকে শান্ত করে সে যেন কাউকে কিছু না বলে, কিন্তু উনি সেটা শুনেন না, সঙ্গে সঙ্গে স্বামীকে বিষয়টা বলে দেন। রাতে আব্দুল মাকে সাথে নিয়ে বাইকে করে দোকানের কিছু সামগ্রী নিয়ে বাড়ি ফিরছিল। মা তখন আব্দুলকে কালার সাথে সম্পর্কের বিষয়ে জিজ্ঞেস করলে আব্দুল প্রথমে অস্বীকার করে। উনি বলেন কালা সেদিন রাতে বাড়িতে এসেছিল, আমি তোদের সব কথা শুনেছি। তোর কি মাথা খারাপ হয়েছে? তোর বাবা সারা জীবন কষ্ট করে তিলে তিলে অর্থ জমিয়ে এই বাড়িটি করেছিলেন আর আজকে তুই আমাদের ভিটেমাটি ছাড়া করার উপক্রম করছিস। ওরা যখন কথা বলছিল ঠিক তখনই কালার বাবা পিছন থেকে এসে আব্দুলকে মারতে থাকে। মা আব্দুলকে রক্ষা করতে গেলে পেরুমাল মায়ের বুকে লাথি দিলে উনি ছিটকে গিয়ে রাস্তায় পড়ে যান ও বুক ধরে ছটফট করতে থাকেন। ওনার শ্বাসকষ্ট শুরু হয়। আব্দুল তখন পেরুমালকে পিছনে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাকে হাসপাতালে নিয়ে যায়। আব্দুল মাকে হাসপাতালে ভর্তি করে সারা রাত সেখানেই অবস্থান করে। পরদিন সকালে বাইরে বেরিয়ে দেখে কালার পরিবারের সবাই বাইরে জড়ো হয়ে কান্নাকাটি করছে। আব্দুলকে দেখে কালা জানায় কে যেন রাতে বাবাকে মেরে ফেলেছে। এটা শুনেতে ও একদম স্তব্ধ হয়ে যায়। এরপরে আব্দুল সরাসরি থানায় চলে যায় ও নিজের দোষ স্বীকার করে আত্মসমর্পণ করে। আব্দুলের মুখে সব শুনে কাথি অবাক হয়ে প্রশ্ন করে তুমি কালার বাবাকে হত্যা করেছো, এরপরেও সে কেন তোমাকে দেখতে আসবে? কালাকে ওরা মামলার সাক্ষী বানিয়েছে। ও থানায় আসলে আমি ওর কাছে সব ঘটনা খুলে বলি, ও বোঝাই যে আমি ইচ্ছা করে ওনাকে মারিনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কালা কোনো উত্তর দেয় না, শুধু কান্না করতে করতে বেরিয়ে যায়। এরপরে একদিন কালা আব্দুলকে জেলখানায় এসে জানায় ওর মা মারা গিয়েছে। আব্দুল কান্না করতে করতে বলে মা মারা যাওয়ার পরে আমার পরিবার বলতে একমাত্র কালাই ছিল। যতদিন আমি স্থানীয় জেলে ছিলাম ততদিন সে রেগুলার আমাকে দেখতে আসতো, কিন্তু কুর্নুল ট্রেন অ্যাটাকের পরে কারাগারে হিন্দু কয়েদি ও মুসলিম কয়েদিদের মধ্যে দাঙ্গা বেঁধে যায়। এই কারণে ওরা আমাকে ভেলোর ট্রান্সফার করা হয়। এরপর থেকে যতবারই আমি কোর্টে হাজিরা দিতে গিয়েছি ততবারই ও আমাকে দেখতে কোর্টে এসেছে। আব্দুল প্রতিবার নেক্সট হিয়ারিং এর ডেট জানিয়ে দেয় আর কালা সেদিন এসে দেখা করে। এভাবেই ওরা গত 5 বছর ধরে কোর্টে এসে একে অপরের সঙ্গে দেখা করে যাচ্ছে। এটা শুনে তো কাথি এবার একেবারে অবাক হয়ে যায়। আব্দুল তখন বলে স্যার ও আমাকে যখনই হাতকড়া পরানো অবস্থায় দেখে তখনই কান্নায় ভেঙে পড়ে। গত 5 বছর ধরে আমি ওকে একবারও হাসতে দেখিনি। ওর জন্য হলেও কালকে আমার এটুকু উপকার কি করবেন? কাথি কিছু বলে না, ঘুমের ভান করে থাকে। কিছুক্ষণ পরে কাথি স্ত্রী মেরিকে সব ঘটনা জানিয়ে বলে মেয়েটি তার বাবার খুনিকে এভাবে পাগলের মতো ভালোবাসতে পারে কিভাবে? এটা শুনে মেরি হেসে উত্তর দেয় তোমরা ছেলেদের কোনো মেয়েকে ভালোবাসতে কারণ লাগে, কিন্তু মেয়েদের কোনো কারণই লাগে না, আর মেয়েরা কাউকে ভালোবাসলে ওর জন্য সবকিছু করতে পারে। মেরি আরো বলে কালকে ওই মেয়েটা দেখা করতে আসলে আমার সঙ্গে একটু ফোনে কথা বলিয়ে দিও। এরপরে ওরা স্থানীয় জেলখানায় পৌঁছায়। পরের দিন সকালবেলা আব্দুল গোসল করে নতুন জামা পরে আদালতের উদ্দেশ্যে রওনা হয়। এটা দেখে কনস্টেবল দুজন ওর সঙ্গে হাসি ঠাট্টা করে। কনস্টেবল আব্দুলের হাতে হ্যান্ডকাপ পরাতে গেলে কাথি এসে আব্দুলকে বলে তুমি চাইলেই কালকে রাতে পালাতে পারতে, কিন্তু তুমি সেটা করনি। কোনো আসামিকে কোর্টে তোলার সময় তাকে হাতকড়া পরানো আমাদের জন্য বাধ্যতামূলক নিয়ম। রাতে তুমি আমাকে একটা গল্প বলেছো আর আমি সেটা বিশ্বাস করেছি, তাই আশা করি তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখবে। এই বলে আব্দুলের হ্যান্ডকাপ খুলে হাত ধরে কোর্টের দিকে নিয়ে যেতে থাকে। কোর্টের সামনে এসে আব্দুল এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু কোথাও কালাকে দেখা যায় না। আব্দুল কালার জন্য রাস্তায় অপেক্ষা করতে চায়, কিন্তু কনস্টেবল বলে কালকে তুমি আমাদেরকে রক্ষা করেছিলে জন্য তোমাকে এতটুকু ছাড় দিয়েছি, এখন এভাবে হাত করা ছাড়া অবস্থায় তোমাকে যদি কোনো পুলিশ অফিসার রাস্তায় দেখে ফেলে তাহলে আমাদের বিরাট বিপদে পড়তে হবে, এই কারণে ভিতরে চলো। আব্দুল অনুরোধ করতে থাকে, কিন্তু ওরা আব্দুলকে নিয়ে আদালতের ভিতরে চলে আসে। কাথি কারাগারের প্রহরীকে কিছু টাকা ঘুষ দিয়ে সুপারিশ করে যেন ওদের
হিয়ারিংটা একটু আগে হয়। বাইরে বেরিয়ে এসে দেখতে পায় কালা আদালত প্রাঙ্গণে এসেছে এবং হাতকড়াবিহীন আব্দুলকে দেখে ওর চোখ মুখ দিয়ে খুশি ঠিকরে বের হচ্ছে। এরকম দৃশ্য দেখে কাথির মনও খুশিতে ভরে যায়। এরপরে কাথি গিয়ে কালাকে আব্দুলের কাছে নিয়ে আসে এবং ওদেরকে একান্তে কথা বলার সুযোগ করে দেয়। কালা কাঁদতে কাঁদতে আব্দুলকে বলে, আমি আর সহ্য করতে পারছি না, দুলাভাই বারবার আমার বিয়ের জন্য ছেলে দেখাচ্ছে, আমি অনেক কষ্টে সেগুলো এড়িয়ে যাচ্ছি, জানি না কতদিন এভাবে চলতে পারবো, তাড়াতাড়ি তুমি মুক্তি হয়ে যাও। এ সময় কনস্টেবল এসে জানায় আব্দুলের হিয়ারিং আরো 2 ঘন্টা পরে হবে। কাথি তখন ওদেরকে চা খেতে নিয়ে যায়। কাথি কালাকে প্রশ্ন করে, কি ব্যাপার, কতদিন তুমি ওর জন্য অপেক্ষা করবে? ওর মামলার যে অবস্থা, জেল থেকে মুক্তি পেতে আরো 2 বছরের বেশি সময় লাগবে, তুমি ওর জন্য একটা উকিল ঠিক করছো না কেন? কালা জানায়, আমি একজন উকিল ঠিক করেছিলাম, কিন্তু এটা শুনে পরিবারের লোকজন আমাকে প্রচন্ড মারধর করে। কাথি তখন আব্দুলকে প্রশ্ন করে, তুমি তো চাইলেই কালকে রাতে পালিয়ে যেতে পারতে, কিন্তু পালাওনি কেন? আব্দুল উত্তর দেয়, আমি পালানোর কথা চিন্তা করেছিলাম স্যার, ভেবেছিলাম ওখান থেকে পালিয়ে গিয়ে কালাকে নিয়ে দূরে কোথাও চলে যাব, কিন্তু ভেবে দেখলাম আমি কতদিনই বা পালিয়ে থাকবো, এক সময় না এক সময় আমাকে ধরা পড়তেই হতো, আর আমি ধরা পড়ে গেলে পৃথিবীতে ও একদম একা হয়ে যেত। তাই থানাতে গিয়ে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেই। এ সময় আব্দুলের হিয়ারিং এর সময় চলে আসে। কাথি তখন আব্দুলকে শিখিয়ে দেয় সে যেন কাঠগড়ায় উঠে হাত জোর করে সমস্ত ঘটনা খুলে বলে এবং জজের কাছে মুক্তি প্রার্থনা করে, কেননা ওর 5 বছর সাজাভোগ হয়ে গিয়েছে। এ সময় আদালতে বিরতি দিলে বাইরে এসে আব্দুল কাথির শেখানো কথা প্র্যাকটিস করতে থাকে, কিন্তু ওর কথার মধ্যে ইমোশন আসছিল না। আব্দুল তখন কাথিকে বলে, স্যার আমার খুব ভয় লাগছে, আমি কি একটু নামাজ পড়তে পারি? কাথির অনুমতিতে আব্দুল তখন কোর্ট প্রাঙ্গণে নামাজে দাঁড়িয়ে যায়। এটা নিয়ে স্থানীয় পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয়। নিয়ম অনুযায়ী হিয়ারিং শুরুর আগে জজের চেম্বারে আসামিদের নিয়ে আসা পুলিশদের আসামিদের কাগজপত্র দাখিল করতে হয়। কাথি তখন একটা মারাত্মক রিস্ক নিয়ে ফেলে, নিজে যাওয়ার পরিবর্তে জজের চেম্বারে আব্দুল ও কালাকে প্রবেশ করানোর সিদ্ধান্ত নেয়। কনস্টেবল দুজন বাধা দিয়ে বলে, স্যার এটা করলে আমরা চরম বিপদে পড়ে যাব, আমাদের চাকরিও চলে যেতে পারে। কিন্তু কাথি ওদের কোনো কথাই শোনে না, ওদের দুজনকেই জজের চেম্বারে ঢুকিয়ে দেয়। ওরা দুজনে গিয়েই জজের পায়ে পড়ে হাউমাউ করে কান্না করতে থাকে। এটা দেখে জজ পুলিশ ডাক দিলে কাথি ভিতরে প্রবেশ করে এবং ওদের তুলে বলে, স্যার এই ছেলেটি 5 বছর ধরে কোনো রকম বিচার ছাড়াই জেলে বন্দী হয়ে আছে, এরা দুজনেই এতিম, উকিল নিয়োগ দেওয়ার মতো এদের কেউ নেই, তাই আপনার কাছে সাহায্যের জন্য আমি ওদেরকে ভিতরে প্রবেশ করিয়েছি, আপনি ওর একটু উপকার করুন। জজ সব কথা শুনে আব্দুলের সমস্ত কেস ফাইল পড়ে এবং বুঝতে পারেন আব্দুলের সঙ্গে এতদিন ধরে অন্যায় হচ্ছে। জজ এর পরে প্রহরীকে ডাক দিয়ে কাথির কাছ থেকে নেওয়া ঘুষের টাকা ফেরত দেয় এবং কাথিকে ফেরত দিয়ে বলে, তুমি বাইরে গিয়ে এদের দুজনকে বিরিয়ানি খাওয়াও। জজের চেম্বার থেকে বের হওয়া মাত্রই ওরা দুজন কাথির পা ধরে কান্নায় ভেঙে পড়ে। কাথি অনেক কষ্টে ওদের উঠিয়ে বলে, জজ কি বলেছেন? চেম্বারে আব্দুল জজকে সেদিনের সমস্ত ঘটনা খুলে বলে, কিভাবে ওর হাতে দুর্ঘটনাবশত কালার বাবা মারা গিয়েছিল, এরপরে হাসপাতালে আমার মাও মারা যায়, পৃথিবীতে কালা ছাড়া আমার আর কেউ নেই, আমরা একে অপরকে ভালোবাসি এবং দুজনে বিয়ে করতে চাই, 5 বছর ধরে ও আমার অপেক্ষায় আছে, কবে আমি জেল থেকে মুক্তি পাবো? স্যার আপনি আমাকে যে সাজা দিবেন আমি সেই সাজাই মেনে নিতে প্রস্তুত এবং সাজা শেষ হলে আমি কালার সঙ্গে আমার নতুন জীবন শুরু করতে চাই। সব শুনে জজ বলেন, আসলে তোমার আরো আগেই মুক্তি পাওয়া উচিত ছিল, 5 বছর ধরে তোমার মামলা না দেখেই শুধু ঘুরিয়েছে, এজন্য আমি আদালতের পক্ষ হয়ে তোমার কাছে ক্ষমা প্রার্থী, আমি কথা দিচ্ছি নেক্সট হিয়ারিং এ আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। এটা বলে কালা ও আব্দুল কাথিকে জড়িয়ে ধরে অঝর ধারায় কান্না করতে থাকে। আব্দুলের মুক্তির খবর শুনে কাথিও প্রচন্ড খুশি হয়। এ সময় আদালত প্রাঙ্গণে একটা আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। এরপরে কালা আব্দুলকে সাথে নিয়ে পাশের একটা মন্দিরে গিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে। এরপরে ওরা বাসে করে একটা রেস্টুরেন্টে আসে ও একসঙ্গে বিরিয়ানি খায়। এ সময় মেরি ওদের দুজনের সঙ্গে কথা বলে। অবশেষে ওদের বিদায়ের সময় চলে আসে। কাথি কালার কাছ থেকে ওর ফোন নম্বর নিয়ে আসে ও নিজের ফোন নম্বরটা দেয়। আব্দুল কালাকে বিদায় জানিয়ে আবারও ভেলোরের উদ্দেশ্যে রওনা হয়। কালা খুশি মনে হাসতে হাসতে বাড়িতে ফিরে আসে এবং বোনকে আব্দুলের মুক্তির বিষয়টা জানায়। অনেক বছর পর বোনের হাসি মুখ দেখে কালার বোন ওকে জড়িয়ে ধরে। জেলে ফিরে এসে আব্দুল সবাইকে ওর মুক্তির বিষয়টা জানায়। এটা শুনে জেলখানার পুলিশ, কয়েদি সবাই অনেক খুশি হয়। আসলে ছোট মানুষ হওয়াতে সবাই আব্দুলকে অনেক পছন্দ করে। আব্দুল তখন কাথিকে বলে, স্যার নেক্সট হিয়ারিং এর দিন আপনি আমার সঙ্গে যাবেন, আপনি থাকলে আমি অনেক সাহস পাই। কাথি সম্মতি জানিয়ে বলে, আচ্ছা আমি চেষ্টা করব। এদিকে দিন অতিবাহিত হয়। আব্দুলের নেক্সট হিয়ারিং এর দিন চলে আসে, কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছে। ওই একই দিনেই কাথিরও ইনকোয়ারি টিমের সামনে হাজিরা দেওয়ার পালা, কিন্তু সে তো আব্দুলকে কথা দিয়েছে যে সে ওর সঙ্গে যাবে, এখনো পায়। সেই বিষয়টা নিয়ে সহকর্মীর সঙ্গে কথা বললে সে বলে, আজকে তুমি যদি হাজিরা না দাও তাহলে তোমাদের 3 জনকেই অনেক বড় বিপদে পড়তে হবে, তাই তোমার জায়গায় আব্দুলের সঙ্গে যে যাবে ওকে সমস্ত বিষয় খুলে বলবো, ও হেল্প করবে। এটা শুনে কাথি সম্মতি জানায়। কাথি বাড়ি এসে স্ত্রীর সঙ্গে বিষয়টা
বিষয়টা নিয়ে আলাপ করলে মেরি বলে ওরা দুজন তোমার উপর অনেক ভরসা করে আছে, তাই ইনকোয়ারি শেষ করে যে কোনো উপায়ে সেখানে গিয়ে উপস্থিত হবে। স্ত্রীর এই পরামর্শটা কাথির পছন্দ হয়। নির্দিষ্ট সময় চলে আসে, তবে কাথিকে না দেখে আব্দুল অনেক হতাশ হয় ও অন্য পুলিশের সঙ্গে রওনা হয়। ওরা ওকে বাসে উঠিয়ে হাতকড়া ও ডান্ডা বেরি পরিয়ে যাত্রা শুরু করে। অন্যদিকে কালা বাড়িতে জামাকাপড় ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছে। তখন ওর বোন কালাকে বলে, বাড়ির লোকজন একজন নপুংসক ও নেশাখোরের সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। তুই তোর ভালোবাসার মানুষের সঙ্গে সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত কর, এটাই আমি চাই। এই বলে আলমারি থেকে কিছু টাকা ওর হাতে দেয়। কালা নিতে আপত্তি করলে বোন বলে, এটা তোর বিয়ের জন্য জমিয়ে রাখা তোর ভাগের টাকা, আর যাওয়ার সময় সার্টিফিকেট গুলো নিতে ভুলবি না। কখনোই তুই অন্য কারো উপর ডিপেন্ডেন্ট থাকবি না, নিজে চাকরি খুঁজে নিবি। কালা তখন বোনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ঠিক তখনই ওর দুলাভাই ভিতরে প্রবেশ করে এবং ব্যাগ গোছানো দেখে কালার উদ্দেশ্য বুঝতে পারে এবং দুই বোনকেই প্রচন্ড রকম মারপিট করতে থাকে। এক পর্যায়ে কালাকে মেরে ফেলার জন্য উদ্যত হয়। তখন কালার বোন চিৎকার করে বাইরে বেরিয়ে আসে এবং সবাইকে বলতে থাকে, আমার বোনকে মেরে ফেললো। ওর চিৎকারে পাড়ার লোকজন চলে আসে। পরদিন সকালবেলা আব্দুলকে নিয়ে পুলিশরা আদালত প্রাঙ্গণে চলে আসে। আব্দুল এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু কোথাও কালাকে দেখতে পায় না। পুলিশরা তখন ওকে কোর্টে নিয়ে যায়, কিন্তু কোর্টে গিয়ে ওরা একদম হতভম্ব হয়ে যায়, কেননা যে জজ আব্দুলকে মুক্তি দেওয়ার ওয়াদা করেছিল তিনি আজকে নেই। তার জায়গায় নতুন একজন জজ আদালত পরিচালনা করছেন। আব্দুল কাঠগড়ায় উঠলে জজ কোনো কথা না শুনেই মামলার নেক্সট হিয়ারিং ডেট দেয়। এটা শুনে আব্দুল কান্নায় ভেঙে পড়ে আর বলে, স্যার, আমাকে আগের জজ মুক্তি দেওয়ার ওয়াদা করেছিলেন। জজ তখন আব্দুলকে ধমক দিয়ে চলে যেতে বলে। এ সময় আব্দুল হাওমাও করে কান্না করতে থাকলে কোর্টে একটা হইচই শুরু হয়। ঠিক তখনই ইনকোয়ারি শেষ করে কাথিও চলে আসে এবং জজের সঙ্গে কথা বলতে যায়। একদিকে কাথির পরনে ইউনিফর্ম ছিল না, আবার আব্দুলের হাজিরা করানো পুলিশের লিস্টে ওর নামও ছিল না। এজন্য জজ উল্টা ওর উপর রাগ ঝাড়তে থাকে ও আদালত অবমাননা করার অপরাধে শাস্তির মুখোমুখি করার হুমকি দেয়। শুধু তাই না, আব্দুল যেন জামিন না পায় সেটাও তিনি চিঠিতে লিখে দেন। এটা শুনে কাথি চরম বিপদে পড়ে যায় আর আব্দুল কান্না করতে থাকে। বাইরে বেরিয়ে কাথি বারবার কালার নম্বরে ফোন করতে থাকে, কিন্তু কালা ফোন রিসিভ করছিল না। ঠিক তখনই আব্দুল একটা কাণ্ড করে বসে ও পুলিশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে। পুলিশরাও ওকে তাড়া করে। পুলিশ দিগ্ভ্রান্তের মতো এদিক ওদিক ছুটতে থাকে। এ সময় আব্দুল হাইওয়েতে উঠে দৌড়াতে দৌড়াতে অপর দিক থেকে আসা পুলিশদের টেম্পুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। পুলিশরা ওকে হ্যান্ডকাপ পরায়। ঠিক তখনই আব্দুল খেয়াল করে রাস্তার অপর পাশ দিয়ে কালা একটা বাসে চড়ে আদালতের দিকে যাচ্ছে। কালাও তখন ওকে দেখে ফেলে ও ড্রাইভারকে বাস থামাতে বলে। কালা বাস থেকে নেমে কোনো দিক না তাকিয়েই আব্দুলের নাম ধরে ডাকতে থাকে আর রাস্তা পার হতে যায়। ঠিক তখনই অপর পাশ থেকে আরেকটা বাস এসে কালাকে চাপা দিয়ে দেয়। শব্দ শুনেই ওরা পিছনে তাকিয়ে দেখে সব শেষ হয়ে গিয়েছে। কালা একদম বাসের নিচে পিষ্ট হয়ে গিয়েছে। যত্রতত্র কালার কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা দেখে আব্দুল হাওমাও করে চিৎকার করে কালাভাতিকে ডাকতে থাকে। বাকি পুলিশরা তখন আব্দুলকে নিয়ে ভেলোরের উদ্দেশ্যে রওনা হয় আর কাথি বিষণ্ণ মনে রাস্তার মাঝখানে বসে পড়ে। ওর মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। এই দৃশ্যটা আমাদেরকে জনপ্রিয় কান্দারা সিনেমা দিয়ার কথা মনে করিয়ে দেয়, যেখানে এরকমই একটা হৃদয় বিদারক সমাপ্তি দেখানো হয়েছিল। কয়েক বছর পরে কাথি পুলিশ একাডেমিতে নতুন পুলিশ সদস্যদের ক্লাস নেওয়ার সময় এই ঘটনা বর্ণনা করছিলেন। তখন একজন স্টুডেন্ট প্রশ্ন করে, স্যার, এরপরে ছেলেটার কি হয়েছিল? কাথি প্রশ্ন করে, তুমি বলো ওর কি হয়েছিল? ও জবাব দেয়, যেহেতু ওদের রিয়েল প্রেম ছিল তাহলে নিশ্চয়ই ছেলেটা আত্মহত্যা করেছিল। কাথি বলে, তুমি অনেক সিনেমা দেখো না? এরপরে কাহিনী আবার পিছনে ফিরে যায়। কাথি জেলখানায় ফিরে আসলে পুলিশ আব্দুলকে ওর কাছে নিয়ে আসে। কাথিকে দেখা মাত্রই আব্দুল ওকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করতে থাকে। ঠিক তখনই কালাভাতি এসে আব্দুলের নাম ধরে ডাক দেয়। কালার গলা শুনে আব্দুল হতভম্ব হয়ে পিছে তাকিয়ে দেখে কালা দাঁড়িয়ে আছে। আসলে হয়েছিল কি, কালাকে হঠাৎ রাস্তার মাঝখানে দেখে অপর পাশ থেকে ছুটে আসা বাসটি ব্রেক করে রাস্তার মাঝের আইল্যান্ডে উঠে পড়ে আর কালা অল্পের জন্য চাকার নিচে পড়া থেকে রক্ষা পায় এবং ভীত সন্ত্রস্ত অবস্থায় রাস্তায় বাসের নিচে শুয়ে থাকে। কাথি তখন কালাকে সঙ্গে করে থানায় নিয়ে আসে। এরপরে ওরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে মিলনের খুশিতে কান্না করতে থাকে। এরপরে কাথি ও মেরি আব্দুলের কেসটি লড়ে এবং আব্দুলকে মুক্ত করিয়ে আনে। এরপরে কালাভাতি ও আব্দুল সুখে শান্তিতে সংসার করতে থাকে। তারপরে কাথি স্টুডেন্টের উদ্দেশ্যে একটা কথা বলেন, প্রতিটা পুলিশ অফিসারই কিছু সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রাখে, আর আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম তা হলো ছেলেটিকে জজের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছিলাম। আর এই সামান্য উপকারের কারণে ছেলেটি একটা নতুন জীবন শুরু করতে পেরেছে। আমাদের আইনি ব্যবস্থা বছরের পর বছর ধরে অসহায় গরিবদের বিপক্ষে ব্যবহৃত হচ্ছে, আর আমরাও এই সিস্টেমেরই অংশ। ট্রেনিং শেষ করে পুলিশ অফিসার হিসেবে চাকরিতে যোগ দেওয়ার পরে কখনো যদি চোখে পানি নিয়ে কোনো অসহায় দরিদ্র মানুষ তোমাদের সামনে আসে, তাহলে অবশ্যই তার সঙ্গে একজন ভাই, একজন বন্ধুর মতো কথা বলবে এবং যদি তোমার সক্ষমতা থাকে তাহলে তার চোখের পানি মুছে দেওয়ার চেষ্টা করবে। অপরকে সাহায্য করার মতো শান্তি পৃথিবীতে আর অন্য কিছুতে নেই। এরপরে কাথি স্টুডেন্টের উদ্দেশ্যে প্রশ্ন করে, তোমরা কি সুযোগ পেলে সেটা করবে? ছাত্ররা এক বাক্যে উত্তর দেয়, আমরা করবো স্যার।
অত্যাচার, আর এভাবেই শেষ হয় বছরের অন্যতম সুন্দর গল্পের সিনেমা সিরাই। তো গাইজ, কেমন লাগলো সিরাই সিনেমার গল্প তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি রেগুলার নতুন নতুন সব সিনেমার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।